তো এখানে আছে কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বনকে বলা হয় অ্যালকেন, এটা বললাম। তারপরে লিখছি এর সাধারণ সংকেত হলো CnH2n+2। এটা কোথা থেকে আসলো? আমরা গত ক্লাসে কি করছিলাম? গত ক্লাসে সমতা করা শিখছিলাম। হাইড্রোকার্বনের সংজ্ঞা কি ছিল? শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগসমূহকে হাইড্রোকার্বন বলা হয়। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো সমন্বয় কয় প্রকার ছিল? 3 প্রকার। একটা ছিল অ্যালকেনের সমন্বয়, আর একটা হলো অ্যালকিনের সমন্বয়, আর একটা হচ্ছে অ্যালকাইনের সমন্বয়। আচ্ছা, তাহলে এই জায়গায় আমরা যেটা বুঝতেছি যে এই যে এইখানে এই কোথা থেকে আসলে এটা আমরা একটু দেখতে চাই। তাহলে যদি হাইড্রোকার্বনের সাধারণ সংকেত পড়ছিলাম CxHy, গত ক্লাসের পড়া। X দ্বারা এই জায়গায় কার্বনের সংখ্যা বোঝায়, Y দ্বারা হচ্ছে এখানে কিসের সংখ্যা বোঝায়? হাইড্রোজেনের সংখ্যা বোঝায়, তাই না? তাহলে আমরা অ্যালকেনের সমন্বয়ের কি পড়ছি? বলো, বলো, শর্মি বলো। কার্বন সংখ্যাকে 2 দ্বারা গুণ করে তার সাথে 2 যোগ করতে হয়। তাহলে এই এক্স রে নিচে টেনে নামিয়ে নিয়ে আসলাম, এদের নাম্বার খুঁজে বের করব। আজকে কি বের করব? নাম্বার। তাহলে নাম্বার, NUMVER, নাম্বারের এই এনটা এই জায়গায় লিখলাম। আচ্ছা, সংজ্ঞার মধ্যে আমরা দেখছিলাম যখন পড়াইলাম এইভাবে লিখছিলাম, হাইড্রোজেন প্লাস এখানে লিখলাম হলো কার্বন। তো পরবর্তীতে আমি হাইড্রোজেনের থেকে শুধু নিয়েছিলাম হাইড্রো, আর এখানে কার্বন পুরাটুকুই নিয়েছিলাম, নিয়ে এখানে তৈরি করছিলাম হলো হাইড্রোকার্বন। আচ্ছা, তো এই জায়গা থেকেও যদি আমরা একটু দেখি, এখানে বিশেষত্বকে মানে কার্বনের এখানে স্পেশালিটি আছে, অর্থাৎ কার্বনের উপর ভিত্তি করে হাইড্রোজেন সমতা করা লাগে। কার্বনের উপর ভিত্তি করে, কার্বনের নাম্বারের উপর ভিত্তি করে, বলো তো কি বলছি? নাম্বারের উপর ভিত্তি করে হাইড্রোজেনকে সমতা করতে হয়। তাই আমি এই যেহেতু নাম্বারের এন এইখানে লিখছি, তাহলে ওয়াই হলো হাইড্রোজেনের নাম্বার, কারণ ওরা খোঁজা লাগবে। তাহলে অ্যালকেনের সমতার রুলটা কি? কার্বনের যে নাম্বার থাকবে সেই নাম্বার তার কাছে বসাইতে বলতেছে, তাকে 2 দ্বারা গুণ দিতে বলতেছে, আবার তার সাথেই 2 যোগ করতে বলতেছে। তাহলে ফলাফল কি দাঁড়ায়? 2n আর হলো 2। তাহলে এখন এক্স এর মান হলো এখানে n, আর ওয়াই এর মানে যে সব টুক, এইটুকু এখানে বসালাম। বসালে আমরা যেটা পাই, Cn কে CnH2n+2। এইভাবে মনে করো এর সাধারণ সংকেতটা গঠিত হয়েছে। তো আমরা ডিরেক্ট এটা শিখতেছি, কিভাবে আসলো সেটা আমরা বুঝলাম, বুঝাইতে পারছি? এখন এটা নাম্বার কত থেকে শুরু হবে? নাম্বার শুরু হবে 1 থেকে। অ্যালকিনের ক্ষেত্রে 1 থেকে, আর অ্যালকিনের ক্ষেত্রে এবং অ্যালকাইনের ক্ষেত্রে 2 থেকে শুরু হবে। সামনে আসতেছে পরের কথা। তো এখানে দেখে গেলাম অ্যালকেনের এন এর মান কত থেকে শুরু হয়? 1 থেকে। আচ্ছা, এখন এটার বেসিক অ্যানালাইসিসটা এই জায়গায় করা হয়েছে। অ্যালকেনের অ্যানালাইসিস করলে প্রথমে থাকে অ্যালোক আর লাস্টে থেকে পাই এএনই। আর বাংলায় যদি অ্যানালাইসিস করি, তাহলে আমরা ধরো এই জায়গায় লিখলাম অ্যালকেন, ভালো করে একটু খেয়াল করবা, হ্যাঁ? তো এটারে ভাঙো, এখানে লিখলাম ল আর এই ক, ওর কাছ থেকে এই যে তোমার হচ্ছে কারটা আলাদা করে দিলাম, এটা আলাদা করলাম, লাস্টে দেখো আছে হলো এন। অর্থাৎ এই যে এই জায়গায় আমরা যেটা দেখতেছি, এই যে এই অংশটা বের করলাম আর এটাকেও আলাদা রাখলাম। এখন কার যখন আলাদা হয়, কারের একটা বর্ণ আছে এতে এ কার, তাহলে ও এখন সম্পূর্ণরূপে আসলে এন এ আসে আর এই দন্তন্য আসলো। তার মানে সকল অ্যালকেনের নামে শেষে দন্তন্য পাবা। কি বাবা? এটা হলো বাংলা অ্যানালাইসিস। আর ইংলিশে যদি দেখি ALKAN, এটা ভাঙলে আমরা প্রথম অংশ পাইতেছি অ্যালোক, আমি লিখলাম হলো ALK, আর লাস্টে পাইলাম ANE। তাহলে ইংলিশে বললে বলবা এন, বলবা না, ইংরেজিতে বলবা ANE, আর বাংলায় বললে এন বলবা। এই জন্য আমি অ্যানালাইসিসটা এইভাবেই লিখছি, এই যে এখানে এন পাইলাম আর ANE পাইলাম। লাস্টে যা বলছি যে সকল অ্যালকেনের নামের শেষে ANE অথবা এন থাকবে, মনে থাকবে? আচ্ছা, একটা ইম্পর্টেন্ট বিষয় এখানে লেখা হয়েছে, নোট, অ্যালকিনের আরো একটি সাধারণ সংকেত রয়েছে যেটা হলো আর বন্ড এইচ অথবা শুধু আর এইচ। তোমার মাথায় ঘুরপাক খাইতে পারে, আর আবার কোথা থেকে আসলো? আর আসছে হলো রেডিক্যাল থেকে। কোথা থেকে? রেডিক্যাল। পাশে একটু লেখা রাখলে রাখতে পারো। এখন কথা হলো রেডিক্যাল আবার কই থেকে আসলো? এটা হলো অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইল, এই 3টা পার্ট যখন পড়া শেষ হবে তখন আমরা দেখবো অ্যালকাইল রেডিক্যাল নামের একটা টপিক আসবে, ওইখান থেকে আসবে, পরে আমরা ওটা বলবো না, আপাতত মাথার মধ্যে দিয়ে রাখলাম। এখানে অ্যালকেন, এই যে IUPAC রসায়নের আন্তর্জাতিক সংস্থা থেকে অ্যালকেনের নামকরণের একটা নিয়ম দেওয়া হয়েছে। অনেকগুলো নিয়ম আছে, সেগুলোর মধ্যে হচ্ছে IUPAC যেগুলা দিছে সেটা হলো সকল অ্যালকেনের নামকরণের সময় রুট নেম অথবা রুট ইউনিট,
রুট ইউনিট, এর সাথে শুধু এন যোগ করবা, যোগ করলে তুমি যা পাবা সেটা হলো অ্যালকেনের নাম। তাহলে আমরা যদি দেখি এই যে সেটার সূত্রটা হলো এটা, শীটের মধ্যে দেওয়া আছে, টিক দিয়ে রাখো বা স্টার চিহ্ন দিয়ে রাখো, রুট নেম প্লাস এনই সমান সমান অ্যালকেনের নাম। তাহলে আমরা ধরো এখানে নিলাম n ইজ ইকুয়াল টু 4 বলে আমি এখন একটা অ্যালকেন গঠন করব। তো অ্যালকেনের সাধারণ সংকেতটা জানো কি শিখলাম বলো, CN H2n+2। তাহলে এখানে সমান চিহ্ন না দেয়া ইমপ্লাইজ টু ইউজ করবা। সমান চিহ্ন দিলে এখানে দ্বি বন্ডের মতো দেখা যাবে। কিসের মতো দেখা যাবে? ডি বন্ড, যেটা একটা সমস্যার সৃষ্টি করতে পারে। এর জন্য আমরা দিলাম ইমপ্লাইজ টু। মানগুলো যদি বসাই, এই জায়গায় আমি পাইতেছি হলো n এর মান হলো 4, বসাইলাম 4, H2 ইন্টু 4, তার পাশে 2 আছে সূত্রের, তাহলে আমি পাইতেছি 4, এখানে 4 দ্বিগুণ 8 আর 2 যোগ করলে কত হয়? 10। এখন এটার নাম কি? নামের আমি একটু আগে সূত্র শিখে আসলাম, রুট নেম প্লাস এএনই ইজ ইকুয়াল টু কার নাম হবে? অ্যালকেনের নাম হবে। সকল অ্যালকেন যতগুলো অ্যালকেন আছে তাদের নাম হবে অ্যালকেনের নাম, এর নাম হবে। আচ্ছা, তাহলে রুট নেম কিসের উপর ডিপেন্ড করে তৈরি করা হয়েছে? কার্বন সংখ্যার উপরে। গত ক্লাসে 10টা রুট নেম দিছিলাম, 1 to 12, 12টা আর কি, মিনিমাম 10টা মনে রাখতে বলছে, আজকে ধরার কথা, তো একটু পরে ধরবো। 4-এর জন্য কত এটা বলো? 4-এর জন্য কত? বিউট। তাহলে আমি 4-এর জন্য হচ্ছে রুট নেম হলো বা রুট ইউনিট হচ্ছে বিউট, আমি এই জায়গায় দিলাম বিউট। আর এই যে সূত্রের লাস্টে আছে এনই, আমি এখানে দিলাম এএনই, তাহলে আমার ফলাফল আসতেছে BUTENE, এই হলো বিউটেন। তাহলে অ্যালকেনের ক্ষেত্রে হবে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, অক্টেন, এরকম 12 পর্যন্ত চলতে থাকবে। তো আমরা যেটা পাইলাম এটা হলো বিউটেন পাইলাম। কি পাইলাম? বিউটেন। আমি বলতে পারো বাংলা ভার্সনটা কেমন হয়? ধরো এখানে লিখলাম বিউট, তাহলে লাস্টে যেন কি থাকবে? এন থাকবে। তাহলে এও যখন ওর সাথে সংযুক্ত হবে, যেমন এই যে আমরা এরকম পড়ি না, যেমন আমরা এরকম পড়ি, যেমন ধরো বাবা লিখলাম, এটা লিখলে সাররা এভাবে লেখে সরেয়া, আবার হচ্ছে তোমার হলো বা সরেয়া, অর্থাৎ ও আলাদা হয়ে গেলে এখানে কার হয়। অথবা আমি যদি লিখি বা প্লাস আন, তাইলে ধরো ও যখন ওর সাথে যুক্ত, সরি ব প্লাস আন, ও যখন ওর সাথে যুক্ত হবো তখন এই যে সরেয়া থাকবে না, এটা কার হয়ে যাবে। তাহলে এ তখন তর সাথে যুক্ত হলে কি হবে? মানে এ কার হয়ে যাবে। তাহলে আমি এখানে লিখলাম বিউট, আর এই যে এতে হলো এ কার, এই দন্তন্য বিউটেন। বুঝতে পারছি? এভাবে আমরা মনে রাখবো। কারো সমস্যা আছে? এখন পরে দিয়ে হলো একটা চক্র বানাইতে হবে অথবা চেইন বানাইতে হবে। চেইন বানানোর কৌশল, এই যে কালকে বা গত ক্লাসে আমাদের যে সমস্যা হতেছিল, ক্লোজ চেইনটা অথবা বদ্ধ শিকল বা এলিসাইক্লিক বুঝতে খুব অসুবিধা হতেছিল। এখন থেকে যারা বুঝবা তার আর ক্লোজ চেইন সমস্যা হবে না। তো এখানে লিখছি অ্যালকেনের শিকল গঠনের নিয়ম, স্টেপ 1, স্টেপ 2। অর্থাৎ অ্যালকেনের শিকল গঠনের ক্ষেত্রে তোমার হলো স্টেপ হলো 2টা, আর বাকিগুলার স্টেপ হবে 3টা। ঠিক আছে, এখনই কিন্তু করতে দেবো। প্রথমে কি লিখতেছে দেখো, হাইড্রোকার্বনের মোট কার্বন সংখ্যা দ্বারা। এখানে কার্বন সংখ্যার কথা বললো নাকি হাইড্রোজেন সংখ্যার কথা বললো? একটু আগেও আমরা যে সূত্র বানাইলাম কিসের উপর ডিপেন্ড করে? কার্বনের নাম্বারের উপর ভিত্তি করে। কিসের উপর? নাম্বারের উপর ভিত্তি করে। কার্বন একক বন্ধনের মাধ্যমে একটি কঙ্কাল শিকল গঠন করতে হবে। এখানে কিন্তু বলছে একক বন্ধন, অন্য কোনো বন্ধন দিতে না করছে। হ্যাঁ, তাহলে একক বন্ধনের মাধ্যমে একটি কঙ্কাল শিকল তৈরি করা লাগবে। এখন কঙ্কাল যে বানাবা, এই ক্ষেত্রে যোজনীর সহযোগিতা নেওয়া লাগবে। তো কার্বনের যোজনী জানো কত? গত ক্লাস 4। তো 4 হওয়ার জন্য মানে হাইড্রোকার্বন হলো 4 ইউজ হবে। তো 4 হলে হাত কয়টা গণনা করতে হবে? 4টা। তাহলে আমি ধরো একটু আগে যেটা লিখছিলাম হলো ধরো C4H10, এটাই তো নাকি? তাহলে কার্বন সংখ্যা 4টা আছে, 1 2 3 এই 4। তাহলে আমি কঙ্কাল গঠন যদি করি গত ক্লাসের নিয়ম অনুযায়ী 4 হাত দেখালে এটা এটার সাথে একক বন্ড হয়ে গেল, এইরকম ভাবে দিলাম, এরকম দিলাম, আর এইরকম ভাবে দিলাম। তাহলে প্রতিটা কার্বনের হাত এখানে 4টা। কয়টা? 4টা। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এখানে এই হাত দুটো ব্যবহার হয়ে গেছে, এই দুটো ব্যবহার হয়েছে, এখানে ব্যবহার হয়েছে। আর যেগুলা ফাঁকা আছে ওইগুলার মধ্যে কি ঢুকানো লাগবে? হাইড্রোজেন। এর জন্য এই যে জায়গায় লিখছে স্টেপ 2 তে লিখছে, তারপর কার্বনের বাকি হাতগুলো এইচ দ্বারা পূরণ করো। তো এখন বাকি হাতের মধ্যে এইচ বসাবা। কি বসাবা? এইচ। তাহলে স্টেপ 2 অনুযায়ী আমি এই যে হাতের মধ্যে এইচ দিলাম।
এই যে এই জায়গাগুলো, এটাই হলো তোমার হচ্ছে বিউটেনের একটা স্ট্রাকচার বা গাঠনিক সংকেত। এখন এটাকে কিসে আনা লাগবে? চেইন। চেইন স্ট্রাকচারে আনলে আমরা আনবো এখন 1 2 3 লিখলাম CH3 বন্ড, 1 2 CH2 বন্ড, CH2 বন্ড, CH3। তার আরেকটা স্ট্রাকচার হলো এরকম টান দেয়া CH3, এইটা লিখলাম CH2, আর একটা নিচের দিকে অর্থাৎ এটা লিখবো এখন এই জায়গায় CH2 বন্ড CH3, মনে আছে তো? আর লাস্ট স্ট্রাকচার হলো এটার জন্য একটা লাঠি, এটার জন্য একটা স্টিক, আর এটার জন্য একটা স্টিক। আমরা জানি প্রতি কোণার মধ্যে একটা করে কি থাকে? কার্বন থাকে। প্রতি কোণায় কি থাকে? কার্বন। আর এইটার স্ট্রাকচার হলো, যদি এটা হলো আমরা বন্ড ছাড়া লিখি তাহলে আমরা লিখবো CH3 CH2 CH2, অর্থাৎ এটা লিখলাম এটা লিখলাম এটা লিখলাম, এটা বাকি এই CH3। এখন গণনার সময় এইভাবে গণনা করতে হবে, হাইড্রোজেনের 3 হাতে 3টা হাইড্রোজেন আছে, আর একটা হাতে এই কার্বনের সাথে আছে, তাই না? অর্থাৎ এই যে এই হারটা কার্বন টু কার্বন, বুঝতে পারছি? এটা মনে রাখবা, মনে থাকবে না? আচ্ছা, এখন আসো এখানে কিছু ইম্পর্টেন্ট মানে টপিক আছে যেগুলো হলো তোমার হলো এমসিকিউ এর জন্য দাগ দিবা। কার্বন সংখ্যা যদি অ্যালকেনে 12 বেশি হয়, 12 এর বেশি হলে, 12 থেকে 12 বেশি হলে সেটাকে উচ্চতর অ্যালকেন বলা হয়, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? কার্বন সংখ্যা 12 এর বেশি, প্রশ্ন আসতে পারে নিচের কোনটা উচ্চতর অ্যালকেন। ফর এক্সাম্পল ধরো এই যে ক নাম্বারে আমি দিলাম হচ্ছে C4H10, খ নাম্বারে দিলাম হচ্ছে তোমার হলো CH4, গ নাম্বারে দিলাম হচ্ছে হলো তোমার C2H6, আর ঘ নাম্বারে আমি দিলাম হলো C15, 14 14 দুগুণ 28, আর 2 যোগ করলে হয় 30। বলো তো এখানে উচ্চতর অ্যালকেন কোনটা? এই যে 12 এর বেশি যেহেতু, এটা হলো তোমার হচ্ছে উচ্চতর অ্যালকেন। মনে থাকবে, এই লাইনটা নৈর্ব্যতিকের জন্য ইউজ করব। পরের লাইন, সম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন কারা? যাদের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন থাকবে, এটা সামনে ডিটেল আলোচনা করব। তারপর লিখছে তথা, তথা অ্যালকেন, তার মানে যারা সম্পৃক্ত তারা সবাই কি বলতো? অ্যালকেন। এর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং ভৌত অবস্থা। এখন ভৌত অবস্থা কয়টা? 3টা, একটা হলো সলিড, আর একটা হলো লিকুইড অবস্থা, আর একটা হলো গ্যাস। এই 3টা অবস্থা নির্ভর করে কার্বন সংখ্যার উপরে। এখান থেকেও নৈর্ব্যতিক আসবে যে কোন বিষয়ের উপরে হচ্ছে ভৌত অবস্থা নির্ভর করে। সেটা কিসের উপর নির্ভর করে? কার্বন সংখ্যার উপরে। অর্থাৎ কার্বন সংখ্যার যদি পরিবর্তন হয় তাহলে অ্যালকেনের ভৌত অবস্থার পরিবর্তন হবে। সেটা কিভাবে হবে? এই চার্টটা মনে রাখা লাগবে। কার্বন যদি 1 থেকে 4 এর মধ্যে হয়, তাহলে এই যে C1 থেকে C4 হয়, তাহলে কক্ষ তাপমাত্রার নিচে সেগুলা গ্যাসীয় অবস্থায় থাকবে, তাহলে ওদের ভৌত অবস্থা হবে গ্যাসীয়। ভৌত অবস্থা কি হবে? তাহলে দেখো তো, আমি এইখানে যদি লিখি, একটু আগে সূত্র শিখলাম CnH2n+2, এটাই তো। n = যদি 1 হয় তাহলে এই সূত্রের মধ্যে বসাও C1H2 × 1 + 2, তাহলে আমি এই জায়গায় পাই C অক্ষে C, 2 অক্ষে 2, আর তার সাথে যোগ করলে 2 4 হয়। এটার নাম কি হবে বলো? এক কার্বনের জন্য আমরা শিখছি হলো মিথ, আর হলো অ্যালকেনের নামে শেষে কি হবে? ANE। তাহলে এটার নাম কি হবে বলো তো? মিথেন। মিথেন কি, এখন যদি প্রশ্ন করি, মিথেন কি গ্যাস নাকি কঠিন নাকি তরল? গ্যাস, গ্যাস। কারণ এই যে C1 থেকে C4 যদি হয় তাহলে কক্ষ তাপমাত্রার নিচে এগুলা গ্যাসীয় অবস্থা থাকে, তাহলে মিথেন হলো গ্যাস। বুঝাতে পারছি? এখন তোমার হচ্ছে 2 এখানে লিখছে, তার মানে গ্যাস কোনগুলা? C1 C2 C3 এন্ড C4, এগুলা সব 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচেই গ্যাসীয় অবস্থায় থাকে। তাহলে আমি যদি C3 লিখি, C2, তাহলে এখানে 2 লিখলাম, n এর মান কত লিখলাম? 2, তাহলে এখানে কত হবে বলো দেখে? এখন মনে মনে হিসাব করো, এই সূত্রের মধ্যে বসাইলে এখানে যদি 2 বসাই, 2 × 4, আর 2 যোগ করলে কত হয়? 6। এটার নাম হবে হলো ইথেন, ETH ইথ প্লাস ANE, এটার নাম হলো ইথেন। ইথেন কি তাহলে গ্যাস নাকি কঠিন নাকি তরল? ইথেন হলো গ্যাস, কারণ এই যে 2 কার্বনের জন্য হচ্ছে সেটা গ্যাসীয় অবস্থায় থাকে। তাহলে মিথেন একটা গ্যাস, ইথেন একটা গ্যাস। এইবার আসো আমরা 3 কার্বন দিয়ে দেব, CnH2n+2, তাহলে এখানে লিখলাম 3, এখানে লিখলাম 2 × 3, তার পাশে দিলাম 2, তাহলে আমি এখানে পাইতেছি C3H, 3 × 6, আর 2 যোগ করলে 8 হয়। এটার নাম কি হবে বলো? প্রফ। 3 কার্বনের জন্য আমরা পড়ছি প্রফ প্লাস ANE, অর্থাৎ এইটা হলো তোমার হলো প্রোপেন, আর প্রোপেন হলো একটি গ্যাস। এজন্য বিভিন্ন জায়গায় লেখার সময় দেখবো প্রোপেন গ্যাস লেখছে, কারণ এই যে এখানে তো লেখাই আছে যে কার্বন C1 থেকে C4 পর্যন্ত এগুলো হলো গ্যাসীয় স্টেটে থাকে। তাহলে যদি আমি 4 দেই, C4
তাহলে এখানে কত হবো 2 × 4 + 2 অর্থাৎ C4H কত হবে 10। এটা হলো লিখলাম বিউট প্লাস ANE, এই হলো তোমার হচ্ছে বিউটেন। আর বিউটেন হলো একটা গ্যাস। পারবো তো নাকি? কারণ এই লাইনটা যদি মনে না রাখি তাহলে হবো না। 1 থেকে 4 কার্বন, প্রথম লাইন হলো এটা সম্পৃক্ত হাইড্রোকার্বন তথা অ্যালকেনের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং ভৌত অবস্থা। ভৌত অবস্থা কয়টা? 3টা। সলিড, লিকুইড, গ্যাস কোন অবস্থায় আছে সেটা জানা যাবো কার্বন সংখ্যা দিয়ে। তাহলে কার্বন সংখ্যা 1 থেকে 4 এর ভিতরে যারা আছে তার মানে হলো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। ঠিক আছে, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এই চারটাই হলো গ্যাসীয় অবস্থা থাকে। কিসের কোন অবস্থায়? 25°C তাপমাত্রার নিচে। কক্ষ তাপমাত্রা মানে কত ডিগ্রি সেলসিয়াস? 25°। যদি 5 থেকে 10 হয়, 5 থেকে 10 হয়, এই যে C5 থেকে 15 পর্যন্ত হয়, তাহলে কক্ষ তাপমাত্রার উপরে অর্থাৎ 25°র উপরে এগুলা তরল অবস্থায় থাকে। তাহলে আমি যদি এইভাবে লিখি, ধরো আমি লিখলাম C5, N = ধরো লিখলাম 5, তাহলে আমাদের সূত্রটা হলো CnH2n + 2। তাহলে n এর মান যদি এখানে আমি বসাই C5H2 × 5 + 2, তাহলে আমাদের এটা আসতেছে হলো C5 এইটুকু করলে হয় 10 আর তার সাথে যোগ করলে হয়, তাহলে এটার নাম কি হবে বলো? পেন্ট, PENT। 5 কার্বনের জন্য হলো পেন্ট, নামের শেষে আছে ANE, তাহলে এটার নাম হয় হলো পেন্টেন। পেন্টেন। আর পেন্টেন হলো গ্যাস নাকি তরল নাকি কঠিন? এটা তরল, তাহলে পেন্টেন হলো তরল অবস্থায় আছে, যে লিকুইড। বুঝতে পারছো? তাহলে তোমরা হচ্ছে 8 দিয়ে বানাওছো দেখি। এইট দিয়ে বানিয়া একবারে শিকল বানাবা স্ট্রাকচার সহ। হ্যাঁ, কথা শেষ। তাহলে আমরা এখান থেকে মোটামুটি ক্লিয়ার একটা ধারণা পাইলাম। লাস্ট যেটা পাইতেছি, যে ক্লিয়ার ধারণা এটা পাইলাম যে কোন অ্যালকেনটা কঠিন অবস্থায় আছে, কোন অ্যালকেনটা তরল অবস্থায় আছে এবং কোন অ্যালকেনটা গ্যাসীয় অবস্থায়। তাহলে গ্যাসীয় অবস্থা 25°র নিচে কয়টা? 4টা। 1 2 3 4, অর্থাৎ মিথ, ইথ, প্রোপ, বিউট। মনে থাকবে? আচ্ছা। আর হচ্ছে তরল অবস্থায় কয়টা থাকে? 25°C তাপমাত্রার উপরে 5টা থাকে। পেন্ট থেকে কত পর্যন্ত থাকে? সরি, 10টা থাকে, 10টা। আর লাস্টে 11টা হয়, 15 থেকে 16। আচ্ছা, 11টাই ধরো আর কি। মোট কথা 15 থেকে 5 থেকে 15। এবার লাস্ট যেটা সেটা হলো 16। 16 এর বেশি, 16 এর বেশি হলে সেইগুলা কঠিন অবস্থা থাকে। যেমন তোমরা যে সাবানগুলা ইউজ করো, গভীর মনোযোগ দাও আমার ক্লাসের দিকে, ওই সাবানগুলার মধ্যে কার্বন সংখ্যা ম্যাক্সিমাম ক্ষেত্রে 17 18 এইগুলাই। তাহলে এইগুলা কি কঠিন নাকি তরল? কঠিন। আচ্ছা, তোমরা যে শ্যাম্পু ইউজ করো পেন্টেইন, তো এই শ্যাম্পুর মধ্যে কয়টা কার্বন থাকতে পারে? তাহলে যেহেতু পেন্টেইনের সাথে নামকরণ করা হয়েছে, যদি ওটার মধ্যে পেন্টেন উপাদান দেওয়া হয় তাহলে হলে পেন্টেন ইউজ করা হয়েছে, কিন্তু ওটা তো এমনি একটি ব্র্যান্ড নাম হিসেবে ইউজ করতে পারে। যেমন আমি গ্রাফিন নাম রাখছি। গ্রাফিন কি পদার্থ? এটা একটা ক্লাসরুম, কিন্তু গ্রাফিন আলাদা একটা পদার্থ আছে। তো মূলত যেহেতু শ্যাম্পু তরল অবস্থায় আছে, তাহলে শ্যাম্পুর মধ্যে কার্বন কত থেকে কতর ভিতরে থাকবে? 5 থেকে 15-র ভিতরে আছে। মনে থাকবে? মোটামুটি গেস করা যায়। আর যেগুলো উদ্দায়ী হইতে উড়ে যাচ্ছে, তাহলে ওইগুলা ধরে নি মোজেক, এখানে কার্বন 1 থেকে 4 আছে। বুঝাইতে পারছি? তাহলে বাসা বাড়িতে যে এলপিজি ইউজ করতেছে, কার্বন কত থেকে কতর ভিতরে? 1 থেকে 4 এর মধ্যে আছে, তবে বেশিরভাগ সেখানে আছে হলো বিউটেন। আচ্ছা, বইয়ের রিডিং আছে। এখন মনে রাখবে অ্যালকেনের প্রথম সদস্য হলো মিথেন। এটার নাম হলো মিথেন। ওই যে একটু আগে আমরা মিথেনের সংকেতটা এই যে এখানে দেখে আসলাম। এটার কার্বন সংখ্যা 1 দিয়ে শুরু হয়। আর বাকি দুইটার মধ্যে একটু ভেজাল দেখো, প্রথম সদস্যের নাম হলো ইথিন আর এটার নাম হলো ইথাইন। কেন? সামনে যা বলবো, এদের কার্বন সংখ্যা 2 থেকে শুরু হয়। তোমাদেরও কোশ্চেন করা উচিত কেন 2 থেকে শুরু হইলো। তোমাদের এটা কোশ্চেন, তাই না? এই প্রশ্নের উত্তর আমরা এখন খুঁজবো পরের স্লাইড।